আমি একটা কথা বলি, এই যে আমি বলছি না করাপশন হবে না, কথা আমি বলতে না, আমি যেটা বলছি আমাদের সমস্যা হয়েছে, আমরা ব্লক হয়ে গেছি। হ্যাঁ, ও যেরকম বলছে, এই যেরকম বলছে, এটা এই যে সেটআপের মধ্যে কিন্তু আমরা কথা বলছি, আমাদের এটাই বলে রাখতে হবে যে ও যে কথাটা বলছে, ও স্বীকার করছে যে 5% আর ওদিকে 95%, তাই তো? এটা খুব ভালো স্টার্ট দিলাম মানে ইন্ডিয়ার পক্ষে, যদিও এটা ঠিক নয়, আরো বেশি গরিব লোকই আছে, মানে 95% গরিব লোক, 5% গরিব লোক বলছে না না, মানে এসথেটিক্স কি বলছে, মানে খুব খারাপ অবস্থা। আমি খুব খারাপ অবস্থায়, তো খুব খারাপ অবস্থায় মানে কি খুব খারাপ 5% বলছে? হ্যাঁ, স্টাডি করেন, স্টাডি করেন, তাই জন্য তো গ্রামগুলো না না, গ্রামে দেওয়া যাবে না। আমি তোমাকে ভাই বলি, আমি তোমাকে একজন অ্যাকচুয়ালটা হচ্ছে প্রায় 18% দারিদ্র্যসীমা নিচে আর 60% গ্রামীণ ভূমি। এই হিসাব কে দিয়েছে? 5% বলছো এটা আমি একটা ভালো, আমাকে বলছি, এই যে সুরঞ্জন একটু বলছিল যে ইসামতি বুঝে গেছে, আমি শেষ করে 60% এর কাছাকাছি এখনো পর্যন্ত 18% বা 12% 12% বোধহয় দারিদ্র্য, না না, এখনো পর্যন্ত ইছামতিতে এবার যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে এই বর্ডার অঞ্চলে 5 পোতা, এখান থেকে 14 কিলোমিটার। আমি ওর সমস্যাটা আমি বলি, আমি সমস্যাটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে তুমি সারপ্লাস ভ্যালুর কথা যেটা বলছো, এটা তুমি কোনটাকে ইন্ডিকেট করছো? সারপ্লাস ভ্যালু মানে কি? মানে একটা জিনিস যখন উদ্বৃত্ত মুনাফা। মার্কসের সমস্যা এইটাতেই, মার্কস মানে পাইওনিয়ার হয়েছিলেন এই বিষয়টা ভাবতে গিয়ে, ইকোনমিক্স। এবং এটাকে এখনো পর্যন্ত, মার্কসের এই থিওরিকে এখনো পর্যন্ত কেউ ডিসকাস করতে পারেননি বলেই আমাদের সমস্ত পৃথিবীতে অর্থনৈতিক মেসাকার চলছে। 2008 সালে সমস্ত বিশ্ব কি যেন বলে, ওকে কি হয়েছিল, ডিপ্রেশনে ভুগেছিল। হ্যাঁ, বর্তমানে আমার ভারতবর্ষের মানে এর থেকে যদি ধরো, আমেরিকার ডলারের হিসাবে আমাদের 84.43 বোধহয় বা 41, $1 ইকুয়াল টু এত টাকা পাওয়া যাবে, মানে এত টাকা দিলে $1 পাওয়া যাবে। তার মানে ভারতবর্ষের মানুষের অবস্থা কোথায় তুমি বুঝতে পারছো এবার? আমি যখন ছোট ছিলাম এটা 40 টাকা ছিল, আচ্ছা এখন বেড়ে এটা 80-86 টাকা হয়েছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি? দাঁড়ালো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, ভারতের স্ট্যান্ডে আরো খারাপ অবস্থা হয়েছে। এই খারাপ অবস্থা হওয়ার ফলে আমরা কার সঙ্গে আলোচনা, এখানে আলোচনা যাই না, এই আমাদের সব দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, দোকানগুলো বিক্রি নেই, চারিদিকে মল তৈরি হচ্ছে, ওদিকে মল যেমন তৈরি হচ্ছে, এদিকে তেমনি দোকান, যে দোকান একটা দোকান ছিল আর একটা দোকান হয়ে যাচ্ছে, ফলে অনেকগুলো দোকান হয়ে যাওয়ার ফলে বাজার কেনা ভালো নেই, দোকান বন্ধ করে দিতে হচ্ছে। কিন্তু আমার এলাকার সমস্যা, সেটা হলো টোটো অটো চালক সব জায়গাতেই একই কেস। এখন দুজন নিয়েও চার্জ দিতে হবে। হ্যাঁ, দুজন মিলে যাবে, একজন মিলে ইয়েতে হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। আমি ওইসব আলাদা ব্যাপার, মানে আমার পয়সা দরকার তো। এবার সেইখান থেকে আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছে আমাদের, যে আমাদের নিজস্ব কোনো উদ্যোগ নিয়ে কাজ করার ক্ষমতা নেই। ট্রেনের কম্পার্টমেন্টে বিজ্ঞাপন থাকছে, মানে ছোট ছোট বিজ্ঞাপন। গণতান্ত্রিক অর্থব্যবস্থার জন্য দায়ী কি, কোন কারক? আচ্ছা, এইবার কোন কারক ধনতান্ত্রিক অর্থব্যবস্থা? আমাদের এখন যে আমি যেটা বলি, এখন আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পুঁজিতন্ত্রের রূপ নিয়েছে। হ্যাঁ, তো পুঁজিবাদী অর্থব্যবস্থার জন্য দায়ী কোন কারক? মানে কেন না, দায়ী তো এইটা একদম তোমার সেই দাস যুগে যেতে হবে, এর কন্টিনিউশন। আমি যদি প্রভু দাসের কথা বলছি, একটা ব্যাপার সুরঞ্জনদের সঙ্গে কথা বলবেন, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আর এই যে পুঁজির যে বিকাশ,
মানে কৃষিক্ষেত্র এখন পুঁজি হয়ে গেছে। ও যেটা বলছিল না, কৃষকরা সেটা পায় বললাম না, তো, হ্যাঁ। পাঞ্জাবের একজন কৃষক 1968 সালে সবুজ বিপ্লবে নেওয়ার পরে কংগ্রেস সরকার ওখানে যে চাষবাস করা হয়েছিল, একজন কৃষক তারা যে আন্দোলন করতে যখন আসলো, তারা পায়খানা করবে তার জন্য গাড়ি রয়েছে তার বাড়িতে, তারা আন্দোলন করতে আসছে। কিন্তু না, এটা ওই 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 পুঁজিবাদী, এটা তো কৃষক না, কৃষির সেখানে পুঁজিবাদী কিন্তু বিকাশ। এবং সেখানে পাঞ্জাবের তো মানে ভূমিহীন কৃষক বলতে কিছু নেই ধরতে গেলে। তারা কৃষি মজুর আছে, কিন্তু সেই মজুর দেখা যাচ্ছে সে ট্রাক্টর চালাচ্ছে, সেই মজুর দেখা যাচ্ছে যে গম ইয়ে করার মেশিন চালাচ্ছে, তার কায়িক শ্রম দিতে হচ্ছে না। কিন্তু এইগুলো আমাদের এখানেও এসে গেছে। এখন তো মাটিতে নামতে হয় না এখানে। এখানে কৃষির কাজগুলো করার লোক পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। শোনেন, এখানে যারা কাজ করে বেশিরভাগ সব কনস্ট্রাকশন লাইনে যন্ত্র দিয়ে হয়, কাঠ ভিতরে চলে যাচ্ছে। আমি পরশুদিন আগের দিন শাপলা কিনলাম, আমার বাড়ি যেখানে ছিল সেখানে শাপলার বাগান। ইছামতিতে এবার জল বেঁধে থাকার দরুন কিছু চাষের জমিতে শাপলা হয়েছে। তো ভদ্রলোক ভদ্রমহিলা যারা অনেকে ভ্যান চালাতো, রাস্তার পরে এখনো জল রয়েছে, ভ্যান সেখানে চলে না। এই পাঁচপোতা, বেড়ি পাঁচপোতা, ওর পাশে বাংলাদেশ বর্ডার। তো ওরা ওই শাপলাগুলো ভোরবেলায় উঠে শাপলাগুলো তোলে, বলা যেতে পারে সূর্য উঠছে শাপলার ফুল দেখে দেখে তুলছে। এরকম একটা আটি বাঁধে, আটি বেঁধে একজনে 20 আটি শাপলা নিয়ে আসে, 10 টাকা করে বিক্রি করে। ওই 20 আটি শাপলা তাকে অটোয় করে নিয়ে আসতে গেলে তাকে 50 টাকা ভাড়া দিতে হয়, আর যাওয়ার সময় হচ্ছে 25 টাকা ভাড়া। তাহলে 20 আটি শাপলা সে 200 টাকা বিক্রি করে। ওই শাপলাটা 10 টাকা করে আবার এখানে যারা স্থায়ী দোকানদার তারা কিনে, তারা দুভাগ করে এক আটি 10 টাকা বিক্রি করে। এরকম আমি কালকে স্বাভাবিক, যারা জানে মানে ওই বলছে যে দারিদ্র, মানে তারা, আমি বললাম যে তাহলে তোমরা যে এটা করছো, বলে আমার দেখেন দাদা, ওর বাবাও বলছে ঠিক আছে, মানে এগুলো বাবা এইটা করছে, মানে এই যে আমরা যেখানে জমিতে কাজ করতে চাইছে, আর আমাদের বাড়ি যেখানে ওর বাবাও করে, আমরা দুজনে মিলে সারা দিনে 200 টাকা আমরা ভ্যান চালিয়ে খেত, সে ভ্যান চালাতে পারছে না, সব দিন বন্ধ। তারপরে আমাদের প্রকৃতিটাকে বাঁচাচ্ছে। কিন্তু আমি বলতে যাচ্ছিলাম বারবার, আপনি এখান থেকে 50 কিলোমিটার এবং আমার বেলপাতা নিয়ে আসে। আমাদের ঠাকুরনগর ফুলবাজারে যাওয়া আছে, আমি তো এসেছি সবার সাথে মানে পরিচয় করতে। আপনার সলিউশনটা শুনে নিলাম, দাদার সলিউশনটা শুনে নি যে আপনি কিভাবে বলছেন, ও নতুন আছে, ও আচ্ছা আমি তাহলে আপনার একটা কনক্লুশন। আচ্ছা আমি আমার ব্যাপারটা আপনি কিভাবে বলছেন, উনি বললেন যে সবাইকে সচেতন করা এবং কালচার। আমি 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 কলকাতায় কোনো যেটা এইভাবে আমি মানে চটজলদি কোনো ব্যাপার আমি ভাবিনি, আমি যেটা ভেবেছি সেটা আমি লিখেছি। আমি সেটা বলতে পারবো না, আমার স্মৃতি থেকে সেগুলোকে না আমি এই যে এখানে বললাম যে কালচারের ব্যাপারটার সঙ্গে আমি ওইভাবে, কালচারটা আমার জীবন যাপনের সঙ্গে জড়িত। আর আমরা সবসময় তো গন্ডগোল করে ফেলি, বিশেষ করে যখন আমরা কমিউনিস্ট মতাদর্শের জায়গা থেকে ভাবি, তখন কালচারকে আমরা শিল্পের সঙ্গে গন্ডগোল করে ফেলি, মানে আর্টের সঙ্গে। আর্ট আর কালচার দুটো আলাদা জিনিস। কালচারের রিফাইন্ড ফর্ম হচ্ছে শিল্প, মানে একটা গল্প, প্রেমের গল্প লেখা হচ্ছে, প্রেমের গল্প লেখা হচ্ছে যখন, গল্পটা হচ্ছে শিল্প। আর প্রেমটা যে সমস্যাগুলো তৈরি করছে একটা যুবক যুবতী বা দাম্পত্য জীবনের, তারা যে নিত্য দিনকার যে সমস্যার মধ্যে আছে, সেই সমস্যা তারা যে ফেস করছে এবং তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে,
এই সমগ্র বিষয়টি হচ্ছে সংস্কৃতি। শিল্প সংস্কৃতির ফাইনেস্ট ফর্ম। না বলি এইবার এইটা যখন আমি জানতে পারবো, এই যে জানার মধ্যে দিয়ে আমি কি করতে পারি, জানার মধ্যে দিয়ে আমি করতে পারি যে আমার সমস্যাগুলো কোথায় আছে, সমস্যাগুলো আমি কিভাবে ফেস করছি, ফার্দার কি সমস্যা আসতে পারে, কিভাবে আমি তাকে ফেস করব। এই বিষয়টি আমি ইতিহাস থেকে নিতে পারি। আমি মানে সমস্যা এবং সমাধানের প্রচেষ্টা আমাদের বাইবেলে, আমার এই বইটাতে আমি বলার চেষ্টা করেছি, বাইবেলে একটা সমস্যা ছিল। বাইবেলের প্রথম সমস্যা, আমাদের জীবনের প্রথম সমস্যা যদি এইভাবে ধরি, ধর্ম নয়, আমি একদম গল্পকের রূপকের মধ্যে দিয়ে যেমন বলে আর কি, সেভাবে যদি আমি ধরি, বাইবেলের ঈশ্বর তো সৃষ্টি করলেন, সেটা গল্প হলো, মানে মানুষ হলো। আমি বলছি যে বিজ্ঞানের ভাষায় যদি আমি দেখি, মানুষ তৈরি হয়েছে। এবার মানুষ তৈরি হওয়ার পরে মানুষ মানে মানব আর মানবী, এবার এদের পারস্পরিক সম্পর্কে প্রথম দ্বন্দ্ব দেখা গেল যে লিলিত আর আদম। ঈশ্বর যে প্রথম নারী পুরুষ তৈরি করেন সে হচ্ছে লিলিত আর আদম। এরা দুইজনই একই উপাদান থেকে তৈরি। তোদের মধ্যে দ্বন্দ্ব বাঁধলো কি? ওদের মধ্যে প্রধান দ্বন্দ্ব বাঁধলো যে সঙ্গমের সময় কেন আমি নিচে থাকবো। এটা হচ্ছে প্রথম দ্বন্দ্ব। এইটা জীবন বিজ্ঞান অনুসারে পশু জগৎ থেকে আমাদের জন্ম, মানুষের জন্ম, এঙ্গেলসের ভাষ্য অনুসারে পশু জগৎ থেকে মানুষের উৎপত্তি। এটা যদি ধরি আমি, তাহলে পশু জগতের সমস্ত রিপুগুলো নিয়ে কিন্তু আমি বড় হচ্ছি, মানুষ হয়ে উঠছি। সেটা আমি খুব সুন্দর দেখতে পাবো ওই শিম্পাঞ্জি থেকে আমরা যে ভেতর দিয়ে এসেছি সেই সব জায়গায় দেখতে পাবো। না, এটা আমি একটু ওই জায়গাটা আপনি একটু ডিফাইন করে নিই। পশু জগৎ থেকে এসছি আমরা ঠিক, কিন্তু মানে শিম্পাঞ্জি যে পূর্বপুরুষ এবং আমাদের পূর্বপুরুষ এক। হ্যাঁ, আমি শিম্পাঞ্জির থেকে আসিনি। না, আমি বলছি যে আমি ওইটাকে এটা বলছি। ঠিক আছে, চলুক, কতক্ষণ চলে। এবার সেই জায়গা থেকে হ্যাঁ, এবার পশুর বৃত্তি তো বলছেন রিপুগুলো আছে, কিন্তু আছে, তাহলে মানুষের মধ্যে আলাদা কিছু নেই আর না, প্রবৃত্তিগুলো রয়েছে। প্রবৃত্তিগুলো এবার মানুষ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রবৃত্তিগুলো রিপুতে কনভার্ট হচ্ছে। সমাজ আমি বলার চেষ্টা করি, আপনি বলেছেন সেটা। বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে যে পশু জগতের নিয়ম কি ছিল? পশু জগতের নিয়ম ছিল নারী সে পুরুষ নির্বাচন করবে, নারী সিগন্যাল দেবে, যে সিগন্যালে পুরুষ আসবে, পুরুষের সঙ্গে পুরুষের লড়াই হবে, যে জিতবে সে, মোটামুটি এই হচ্ছে নিয়ম। সেই নিয়মটা যখন মানুষের জীবনে এলো, মানুষ সেটা খুব ভয়ঙ্কর হয়ে উঠলো। সে আস্তে আস্তে একটা নৈতিকতা, সে যখন জীবনযাপনের জায়গা তৈরি করলো, সে নৈতিকতা তৈরি করলো। এবং এটা খুব সুন্দরভাবে আমাদের যারা এর আগে লিখেছেন, নিয়ম শৃঙ্খলা তৈরি করলো, পরিবার তৈরি হলো, সমাজ তৈরি হলো, পরিবার, সমাজ, নিয়ম নীতি, তারপরে আস্তে আস্তে রাষ্ট্র হলো। এবার এই সমস্যা কিন্তু থেকে গেল। সমস্যাটা থাকলো কি? সমস্যাটা থাকলো এই সমাজ থেকে রাষ্ট্রে রূপান্তর হওয়ার আগেই নারীর যে প্রাকৃতিক অধিকার সেটা বন্ধ হয়ে গেল। মানে নারী চাইলেই তার নিজস্ব, তার পছন্দ মতন পুরুষ নিতে পারবে, তার চয়েস থাকলো না। এই যে চয়েস থাকলো না, আর নারী কি করে আমারকে পছন্দ করে সেটা পুরুষ বুঝে গেছে, সেটা হচ্ছে সংঘর্ষ।
যার জন্য এখনো পর্যন্ত আমাদের সিনেমা নাটকে হিরোর যে ক্যারেক্টার সে কিন্তু বাহুবলী, এটা রয়ে গেছে। এই রয়ে যাওয়ার ফলে কি হয়েছে, সমাজ ক্রমশ খুব হিংসাশ্রয়ী যে কালচার, সেই কালচারটা ডেভেলপ করেছে। এবার এই কালচারটা ডেভেলপ করার ফলেও বলছি পরেও কিন্তু নারীর অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। যে তার সব থেকে বড় প্রমাণই আরজি করে নারী যখনই তখন কিন্তু আমি করছি, মানে আমি খুব ডেভেলপ করে চলে এলাম এখানে। নারী সে এতদিন ধরে মনে করা হয়েছিল যে নারী পুরুষ সমান, মানে মেধার দিক থেকে, কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে নারী পুরুষ মেধায় অনেক শারীরিক শক্তিতে আলাদা হতে পারে, কিন্তু তার বুদ্ধি, তার অন্য যে ডাক্তারি, ইঞ্জিনিয়ার, অমুক দেখা যাচ্ছে সমান। ফলে এবার হয়ে যাচ্ছে কি, নারী হয়ে যাচ্ছে পুরুষের প্রতিদ্বন্দ্বী। এই যে প্রতিদ্বন্দ্বী সমাজের আজকে যে অবস্থা, নারী পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়ার ফলে সমাজ অন্য রকমের হিংসাশ্রয়ী হয়ে গেল। আমরা প্রথম যদি ট্রয় যুদ্ধ দেখি বা আমরা মহাভারতের যুদ্ধ দেখি, সেখানে নারী কারণ, ওই নারী দখলের ব্যাপার, কিন্তু নারী অপহরণ এবং নারী দখল দুটো ইয়ে এখনো কিন্তু তাই চলছে। পাশাপাশি অর্থ, নারী সব একই জিনিস চলছে দুটো। এইটা হচ্ছে আমাদের কার্যকারণ সম্পর্কের একেবারে আদি কারণ ধরে যদি আমরা এভাবে চলে আসি, তাহলে আমরা কিভাবে এর সমাধান খুঁজব, এটা হচ্ছে বিষয়। আমার মনে হয়েছে, আমি সেটা বলার চেষ্টা করেছি আমার এই বুদ্ধ থেকে মার্কস এটাতে। আর এই জায়গাটা আপনি একটু সবাইকে বলে দেন সংক্ষেপে, যে আপনি সেখানে এই যে আপনি মানবিক সমাজের কথা বলছেন, মানবিক সমাজে মানুষের মধ্যে তো মানবিকতা রয়েছে। হ্যাঁ, না আপনি বলুন না, অসুবিধা নেই। না পড়েছেন তো, আমি তো পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, আর কিছু না। আমি জাস্ট বলছি যে আমার যে সংশয়টা যেখানে আছে সেটা বলছি, বইয়ের পক্ষে বিপক্ষে যে সংশয় আছে সেটা হচ্ছে যে পশু এসেছে, কিন্তু আমরা এমনও দেখেছি যে হিংস্র পশুকে যদি ভালো করে আচার পরিষেবা দেওয়া যায়, তাকে খাবার দাবার সবকিছু দেওয়া যায়, সে কিন্তু আর হিংসা করছে না। আমরা অনেক ভিডিওতে দেখছি যে অনেক বাঘ সিংহকেও পোষ মানিয়ে নিয়েছে। সৌদি আরবেও অনেকে সারা বাঘ পোষে, সিংহ দেখেছি আমরা এটা। তাহলে তাদেরকে যদি পরিচর্যা করা যায়, খাবার দাবার সবকিছু, এবং যদি সুরক্ষিত পরিবেশ দেওয়া যায়, সে যদি ধীরে ধীরে বুঝে যায় যে আমি কিন্তু সুরক্ষিত, ইনার করলে, আমাদের করলে কিন্তু আসেনি, এতটা সময় কাটাইনি, সেখানে দুজনে একসঙ্গে সেখানে রয়েছে। তার মানে কি, এটা বহুদিনের একটা হ্যাবিট হয়েছে তাদের কাছে, বুঝে গেছে যে সুরক্ষিত আছি সেখানে, এদেরকে আমি চিনি না, এদেরকে ভরসা করা যাচ্ছে না, তাই না? তাহলে এই যে এসেছে, তাহলে এর থেকে তো মানুষের চেতনা আরো বেশি। তাহলে মানুষকে যদি সেই বিষয়গুলো দেয়া যায় যা মানুষের প্রয়োজন, যেখানে আপনি বলছিলেন যে ওই প্রয়োজন থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে, তারও প্রয়োজন ছিল সেই সময়, তাই না? এখন টিকে আছে, এটা ভিন্ন বিষয়, কারণ টিকে থাকবে, কারণ এখনো তার প্রয়োজন পূরণ হয়নি, এখনো তাকে কাউকে কাউকে বিশ্বাস রাখতে হচ্ছে, কারণ যারা ডিরেক্টলি বিশ্বাস দিচ্ছে আমাদেরকে, তারা দিচ্ছে না আসলে কিছুই। যেমন কুন্তবাবু বলে গেলেন যে আমার হিন্দু ধর্মের লোকও কিছু পায়নি, মুসলমান লোকও কিছু পায়নি, তাই না? কেউই কিছু পায়নি, যারা যে বলে এসছে, আর যারা সর্বহারার কথা বলে এসছে তারাও কিছু পায়নি। তিনটে অ্যাঙ্গেলই উঠে এসছে এক্সাম্পল। তো সুতরাং তাহলে তার উপরেরই ভরসা রয়েছে এখনো অব্দি, যেটা আদিকাল থেকে হয়ে আসছে। তাই বলে ম্যাক্সিমাম 90% মানুষ তাকেই ভরসা করছে, উল্টানো জাগতিক চেতনা। হ্যাঁ, তাকেই ভরসা করছে, কারণ দেখছি যে আর কেউ সমাধান করতে পারছে না। 90% মানুষ কিন্তু আস্তিক অবস্থায় আছে, কারেক্ট? তাহলে এখন তাহলে মানুষ কি চাইছে? আমি যদি তাকে যে চেতনা দিয়ে দিই, এই দিয়ে দিই, সেই প্রত্যেকের অ্যাঙ্গেল আছে। আপনি থিয়েট্রিক্যাল লোক, আপনি বলছেন থিয়েটারের মাধ্যমে চেতনা, উনি বলছে এই থ্যালাসেমিয়া নানা রকম যে সৎ নৈতিকতা এইসব দিক থেকে চেতনাবান করতে চাইছে। হ্যাঁ, ওনার কাছে একটা কনসেপ্ট হচ্ছে কি, একটা আদর্শ গ্রাম তৈরি করে কনসেপ্ট করবে, ওনার কাছে কোনো একটা অ্যাঙ্গেল আছে, ওনার কাছে একটা মানবিক অ্যাঙ্গেল আছে, আমার কাছে আর একটা ব্যবস্থার অ্যাঙ্গেল আছে। এই যে সব অ্যাঙ্গেল করছি, তো এইটার মূল বিন্দুতে যদি আমরা না আসি, এটার কোনো একটা উৎস তো আছে, এই কারণগুলো, যে এই যে অ্যাঙ্গেলগুলো যে এসেছে, সবাই সমাধান চাইছে, তাহলে এই সবাইকে আলাদা আলাদা করে সমাধান চাইবে, তাহলে কি সমাধান সম্ভব হবে? এতগুলো যদি আরো 10টা করে পার্টি খুলে ফেলি আমরা, পলিটিক্যাল পার্টি, তাহলে কি হবে? না আমরা আলাদা আলাদা করে সমাজকে পরিবর্তন করলে কি সমাধান হবে? তাহলে একটা পয়েন্টে আমরা আসতে পারি, একটা বিন্দুতে, যে এই বিন্দু থেকে এই সবগুলো সমাধানই হতে পারে। আমরা সকল একটা পয়েন্টে এসে আমরা মিলিত হতে পারি, যে এইটা হচ্ছে মূল কারণ,
এইটা যদি আমরা ডিটেক্ট করতে পারি এই কারণটা, এবং যদি সত্যি যদি সেটা যদি প্রমাণিত হয় এইটাই মূল কারণ এবং এইটাই হবে সমাধান, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা সে ধর্ম পালন করুক, তার যদি জৈবিক যে চাহিদা যেটা সুনীলবাবু বলছিলেন যে এটা যদি পূরণ হয়, তার যে শিক্ষা দরকার, তার ট্রেনিং দরকার, তার জীবিকা দরকার, তার জীবনযাপনের সুখ সুবিধাগুলো দরকার, সে সম্পর্ক হোক, বাড়ি গাড়ি হোক, সমস্ত কিছু হোক, ভ্রমণ, বিনোদন, এভরিথিং, বস্তু পরিষেবা, তারপরে সুরক্ষা, যেমন আমি এখানে সুরক্ষিত আছি, যে আমার ফিউচারে কোনো টেনশন নেই, আমি আজীবন এই বাড়িতে থেকে যাবো, যার বোঝা যাচ্ছে যে এটা আমাকে ফেলবে না, সুরক্ষিত। তাহলে এই সুরক্ষা কারা দেবে? আমরা কি করছি? এক একটা ব্যক্তির কাছে খুঁজছি। আপনি মানবিক হন, আপনি দায়িত্ব পদে আছেন, আপনি মানবিক কেন হচ্ছেন না? আপনি অসৎ পথে চলে গেছেন, যেটা আমরা এতক্ষণ বলছিলাম যে আপনি মানবিক কেন হচ্ছেন না, তাহলে তো এই কাজটা হতে পারে। আমরা এই যে উপদেশগুলো দিচ্ছি, এইটা কি সমাধান? আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে আসল উৎসটা কোথায়, এমন কোনো পয়েন্টে কি আমরা আসতে পারি যেখানে সবকিছুরই সলিউশনটা হয়ে যাচ্ছে। এবং এটা অনন্তকাল ধরে চলুক, আমরা এটাও চাই না। যে কমিউনিস্ট সিস্টেম বলছে যে এটা তো পুঁজিবাদ ধ্বংস হতে 1000 বছরও লাগতে পারে, তারপরে সামন্ততন্ত্র আসবে, সামন্ততন্ত্র চলবে 1000 বছর, তাহলে আরো 1000 বছর পরে সাম্যবাদ আসতে পারে। এই যে অনন্তকালের ধারা আমরা চাইছি না, তাই না? আমরা বলছি যে খুব দ্রুত আমরা বুঝতে পারি যে সমস্যাটা মানে আমরা কি চাইছি, প্রত্যেকে চাইছে, প্রত্যেকের পছন্দের জীবনযাপন চাইছে, তার যে পছন্দের জীবিকা, পছন্দের কাজ, পছন্দের জীবনযাপন, পছন্দের বস্তু পরিষেবা চাইছে, তার পছন্দ আপনার সঙ্গে আমার নেই, মিলবে না, কিন্তু চা পাওয়া তো একই। হয়তো আমাদের ভ্যারাইটি আছে, আমার এরকম শার্ট পছন্দ, আপনার এরকম শার্ট পছন্দ, বিরোধ কিন্তু নেই, শুধু বিরোধ ভ্যারাইটির মধ্যে। মেটেরিয়াল কিন্তু সেম মেটেরিয়াল, তাই না? খাবারের নানান ভ্যারাইটি আছে, কিন্তু মেটেরিয়াল সেম। হয়তো আপনি অমুক ঈশ্বরকে পালন করছেন, আমি অমুক ঈশ্বরকে পালন করছি বা পূজা প্রার্থনা করছি, কিন্তু আলটিমেট গোল তো এক। আপনি কিছু চাইছেন, আমি কিছু চাইছি, হয়তো মাধ্যমটা আলাদা। তাহলে যারা যে ধর্ম পালন করছে তারা সেটা পালন করুক, যারা যেটা করছে সেটা করুক, কিন্তু মূল যে শুনবো বাবার, উনি ইকোনমিক্সের পড়া লোক, তো উনি বলছেন যে বাবার যে ইকোনমিক যে অ্যাঙ্গেলটা, যেটা তুমি বলছিলে যে মানুষের, সেইটার সলিউশনটা আমরা যেটা একদিন আলোচনা করে বুঝেছি এত বছর ধরে, এটা হচ্ছে মূল। যে এই পয়েন্টটাতে এসে ধাক্কা খাচ্ছে সবাই, যতই শত শত লোক যাক। এই জায়গাটা একটু বলি না, ওটা ঠিক ইকোনমিক জায়গা থেকে আমি বলছি, ওটাও ঠিক আছে। তো মানে ওই জায়গাটা আমি বলে তাহলে সুবিধা হবে। আমার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আমাদের অর্থনীতি এখন পাশবিক অর্থনীতি। পাশবিক অর্থে পশুরা যেমন তাদের মানে এরা যেমন খাবারের জন্য শিকার করে, এই শিকার করার জন্য নানা রকম ফন্দি ফিকির করে, একটু নিম্ন শ্রেণীর ইয়েদের নানান রকমের কৌশল আছে। একটা ফুল খুব সুন্দর, তার মধ্যে আসলে একটা প্রজাপতি বা একটা পতঙ্গ ঢুকে গেল, খেয়ে নিল। এই যে নানান রকমের ফাঁদ পেতে জীবিকা অর্জন করার যে নিয়ম নীতি, সেটাকেই আমি বলছি পাশবিক অর্থনীতি। এটা আমি বলছি না, অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে এই কথাটাই বলেছিলেন যে যুদ্ধ হচ্ছে অর্থমৃগয়া, অর্থকে স্বীকার করার বিষয়। সেই জায়গা থেকে আমি এটাকে মানবিক অর্থনীতির জায়গাটা কিভাবে যাওয়া যায় সেটা আমার একটা ভাবনা, সে ভাবনাটা আমি রেখেছি কিভাবে যাওয়া যেতে পারে। আর আমাদের যৌনতা হচ্ছে অমানবিক। অমানবিক কেন বলছি? যে মানুষ হয়ে উঠার ফলে আমাদের যৌনতা তো পরিবর্তন হওয়ার কথা ছিল, পরিবর্তন হয়ে এমন একটা যৌনতার আশা ছিল যেখানে মেয়েরা যুদ্ধের ক্ষেত্রে ভূমির মতো ব্যবহার হবে না, যেখানে ঘরেও যাকে আমরা বৈবাহিক ধর্ষণ বলছি সেটাও হবে না। তার মানে অমানবিক যৌনতা, মেয়েদের যে যৌনতা সেটা হচ্ছে অমানবিক। ফলে আমাদের টোটাল যৌনতাটাকে আমি অমানবিক বলেছি। অমানবিক যৌনতা এবং পাশবিক অর্থনীতির কারণে আমাদের সমাজের এই হিংসাশ্রয়ী বিষয়গুলো রয়েছে। উনি যে সুখের কথা বলেছেন, আমরা অসুখী, আমি ওনার এটা পড়িনি এখনো, তবুও ওই সুখের কনসেপশন থেকেই আমি এটা বলছি যে আমরা যে অসুখী, আমরা দুঃখের কথা বলছি না, অসুখী। এই অসুখের কারণটা সরাতে গেলে এই দুটো জায়গায় আমাদের নজর দিতে হবে। কিভাবে? সেই কিভাবে জায়গাটা আমি কতগুলো মানবিক সদ্গুণের বিষয় আবিষ্কার করেছি মানে কি ডিসকভার করেছি। কোথার থেকে? বৌদ্ধ
দর্শন থেকে মার্ক্সীয় দর্শন পর্যন্ত চিন্তাভাবনা, পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মানবাধিকার সনদ ঘোষণা করা হয়েছিল এদের মাধ্যমে, মানে যুদ্ধবাজদের মাধ্যমে, এই প্রথম যুদ্ধবাজরা মানুষের মঙ্গল কামনায় একটা সনদ প্রকাশ করেছে। দুঃখের বিষয়, এটা নিয়ে আমাদের ইনস্টিটিউশনাল চর্চা আছে। ভারতের আমাদের দেশে হিউম্যান রাইটস কমিশন আছে, প্রত্যেকটা রাজ্যে তার শাখা আছে, প্রত্যেকটা রাজ্যের মতো করে কমিশন আছে, কিন্তু কেউই হিউম্যান রাইটস যে নীতিগুলো, সেই নীতিগুলো চর্চা করে না। সংসদীয় গণতন্ত্রের জায়গাটা হচ্ছে এইখানে। আমি আজকেই যে পোস্টটা দিয়েছি, একটু আগে বলছিলাম, কোথায় বললাম, কার সঙ্গে বলছিলাম, আমাদের সঙ্গে বলছিলাম যে মানবাধিকারের নিরিখে এই অভয়ার আজকের যে কর্মসূচি, তা মানবাধিকারের নিরিখে রাজনৈতিক হয়ে উঠুক। এই মানবাধিকারের কথা কেউ বলছে না, বলছে না কেন? তারা মানবাধিকার করছে, এইটাই সমস্যা, তারাও বলছে না। এইটাই প্রশ্ন কোথায় কারণ? আপনি কি খুঁজেছেন সেটা? নেই। সে কারণটা কি খুঁজেন? তারা বোঝার পরেও, বইপত্র লেখার পরেও, গবেষণা করার পরেও এটা নিয়ে কাজ করছে না। এটা আইন থাকা পরেও তার, যেমন আমাদের সংবিধানের ওকে কি বলে, ব্যক্তি স্বাধীনতা অধিকার থাকার যে কি অধিকার আছে, আইনে আছে, কি অধিকার, মৌলিক অধিকার আছে, মৌলিক দায়িত্ব কর্তব্য আছে, আমরা কেউ সেটা পাই না। আমরা অধিকাংশই মৌলিক দায়িত্ব কর্তব্য পালন করি না। ওটা কি মৌলিক, মানে আমি যদি মানবিক হই, আমি যদি সৎ হই, নীতিবান হই, তাহলে কি আমার সমস্যাগুলো মিটবে? তাহলে তো এই মিটছে না বলেই তো তারা মানবিক হচ্ছে না। হ্যাঁ, এই বেনিফিট নেই সেখানে। সেই জন্যই ওই পলিটিক্যাল প্র্যাকটিসটা নেই, তো সাংবিধানিক প্র্যাকটিসটা নেই। মানে আমি মানবিক বলেই আপনি বলছেন এটা আপনার ভুল কনসেপ্ট যে মানবিক হলে সমস্যা মিটবে। মানবিকতা, আমি বলে দিই, মানবিকতা কোনো সলিউশন নয়, এটা একটা বিশেষণ। মানবিক অমানবিক এটা বিশেষণ, এটা কোনো সলিউশন নয়। আমি বলছি মানবিক হলে যেটা হবে, আমি বলছি রাজনীতিকে তারা গ্রহণ করবে। আমি যেটা, তারা কি মানবিক নয় যারা রাজনীতিতে গেছে? আপনি কি বলছেন? না, আমি না, যারা অমানবিক লোক। আপনি মানবিক হবেন কি করে? আপনাকে বলছি, ডক্টরিন থিওরি অফ সিন আমাদের বাইবেলে যেটা আছে, মানুষের জন্ম হচ্ছে শয়তান, জন্মগ্রহণ করে শয়তান হয়ে। আচ্ছা, সেই ওই সব পরে আমি ওটা পরে না, আমি যেটা বলছি শয়তান হয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, ঠিক আছে, কি বলছেন? মানবিক যে বিষয়গুলো আমি একটু জানাই। মানবিক কতগুলো গুণ আমি আবিষ্কার করেছি, বললাম আমি আবিষ্কার করেছি, মানে ডিসকভার করেছি। কোথায় পেয়েছি? ওই যে বললাম যে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে, বিভিন্ন ধর্মগ্রন্থ, আমি শুধু বৌদ্ধের কথা বলছি না, যে ধর্মগ্রন্থগুলো সাধারণত আমরা করি, ওই জায়গাটা বলুন। এই মানবিক কতগুলো গুণ আছে, সেই মানবিক গুণগুলোর আমি 10টা গুণ আমি মানে এখানে করেছি, সেটা হচ্ছে মানে লিপিবদ্ধ করেছি। বিশ্বাস, আশা, সমবেদনা, হ্যাঁ মানে এমপ্যাথি, দয়া, পিটি আর কি, বিনয়, ক্ষমা, ধৈর্য, বিচক্ষণতা, ন্যায় বিচার, মিতাচার। যদি বলি আমি সবগুলোই গুণ একটা কেন্দ্র থেকেই আসছে, এই সবগুলো গুণ আপনি বললেন 10টা গুণের কথা, এই সবগুলো গুণই তো একটা কেন্দ্র থেকেই আসছে। আপনি বলছেন দয়া বা ধৈর্য রাখা বা করা, মানে কি আপনি প্রথমত নিচের পাশবিক বৃত্তিকে জানেন বা বোঝেন, বা সেটাকে মানে নিজেকে জানেন রয়েছে বলেই, আমার পাশবিক প্রবৃত্তি রয়েছে বলেই, মানে যা রিপুতে কনভার্ট হয়েছে, রিপুতে কনভার্ট হয়ে আছে বলেই এর বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা এই গুণগুলো অর্জন করেছি। এই গুণগুলো আমরা অর্জন, মানুষ হিসাবে এই গুণগুলো সবার মধ্যে আছে, একজন খুনির মধ্যেও আছে। হ্যাঁ,
কিন্তু সব গুণগুলো সবার মধ্যে নেই, এটা হচ্ছে বিষয়। মানে বিশ্বাস, হ্যাঁ। বিশ্বাস বলুন, হ্যাঁ, বিশ্বাস আপনি বলুন শব্দগুলো সব। বিশ্বাস, আশা, সমবেদনা, দয়া, বিনয়, ক্ষমা, ধৈর্য, বিচক্ষণতা, ন্যায় বিচার, মিতাচার, এই সবগুলোই এই সবগুলো তো আপনার পাশবিক বৃত্তি থেকেই আসবে, এটা তো নিশ্চিত, একদম এটা একদম নিশ্চিত। এই পাশবিক এবার থেকে পাশবিক যে বৃত্তি, এটাকে আপনি কি হিসাবে দেখছেন? মানে এটা কি এটা আমার হওয়া উচিত ছিল না, বা এটা না, এটা তো যেহেতু আমার রক্ত মাংসের শরীর, হ্যাঁ, রক্ত মাংসের শরীরের মানে ওটা হচ্ছে ইচ্ছা নিরপেক্ষ, মানে আমাদের চিন্তা নিরপেক্ষ। আচ্ছা, তাহলে আমি বিশ্বাসটা কি করে অর্জন করবো? ধরুন আপনি আর আমি আছি, এবার আপনার মানে আমি আমার নিজের পাশবিক বৃত্তিটাকে ঠিকঠাক বুঝতে পারলাম না, বা আপনি বুঝতে পারলেন না, যাই হোক, নিজেদের মধ্যে বিশ্বাসটা কিভাবে? না, এই বিশ্বাসের যে জায়গাটা আমরা তৈরি হবে, আমার ধারণা আর কি ধারণা হয়েছে, সেটা হচ্ছে একজনের সঙ্গে মেলামেশা করতে করতে, হ্যাঁ, পাশবিক প্রবৃত্তির একটা স্তর আমি পেরিয়ে এসেছি। আসার ফলে মনে হচ্ছে যে তোমার কি নাম তোমার? অমিয় মজুমদার। হ্যাঁ, অমিয় মজুমদার। অমিয়র সঙ্গে আমি পথ হাঁটতে পারি। বিশ্বাস কেন যে না তোমার থেকে। আচ্ছা স্যার, আপনি এটাকে এইভাবে দেখতে পারেন কি, ধরুন আপনি আমার সঙ্গে পরিচিত, আপনি আমাকে চেনেন না, এই অবস্থাতেই কি আপনি এমন হতে পারে কি এই অবস্থাতেই আপনি আমাকে বিশ্বাস করবেন? না, তা শুরুতেই বিশ্বাস করতে হবে না, তা হবে না, সন্দেহ নিরসনই হচ্ছে বিশ্বাস, তা হবে না, তার সন্দেহ মুক্ত হলেই বিশ্বাস হবে। না, যদি সেটা না হয় তাহলে এখানে আপনি চেনেন না, প্রায় 140 কোটি ভারতবর্ষের লোক আছে, এখানে কেউ কাউকে চেনে না। আপনি একজন আরেকজনকে, মানে ধরুন 10টা মানুষকে চিনছে, এরকম প্রত্যেকটা ভাগে ভাগে অনেকে নিজেকে 2জন 3জন 4জন করে চিনছে। তাহলে এরকম তো একটা অনেক ছোট ছোট ইউনিট আছে যারা কিনা মাঝখানে বিশ্বাস ভঙ্গ করতে পারে, এই ইউনিট আর ইউনিটকে বিশ্বাস ভঙ্গ করতে পারে। তাহলে এই বিশ্বাস যখন ভঙ্গ হবে, তাহলে পুরো সামাজিক স্তরে একটা বিশ্বাস ভঙ্গ হবে, একটা বড় ধরনের অনৈতিকতার সৃষ্টি হবে। সেই জন্যই তো কাস্তে হাতুড়ি তারাকে আমরা বিশ্বাস করেছিলাম। বিশ্বাস তখন সিম্বলাইজ হয়ে যাচ্ছে, বিশ্বাসও দরকার, বিশ্বাস ভঙ্গও দরকার। বিশ্বাস সিম্বলাইজ হয়ে যাচ্ছে। বিশ্বাস ভঙ্গ তো না, তবে বিশ্বাস কথাটা একেবারে অন্ধ বিশ্বাস যদি থাকে, আরে দূর করি ভাববাদী তো, ভাব না হলে হবে কি করে? বিশ্বাসটাকে ভঙ্গ করা দরকার। ভাববাদী মানে অন্ধবিশ্বাসের কথা বলছি, বিশ্বাস তো ভঙ্গ হবে। অর্থনীতির সঙ্গে কোনো কথা নেই, আরে বিশ্বাস বলে কোনো কিছু নেই। আমাদের যেটা বলা হচ্ছে প্রকল্প, আমি যে কোনো একটা জিনিসকে যখনই আমি আবিষ্কার করতে যাবো বা মেলাতে যাবো। আচ্ছা স্যার, অভিযোজন এই যে 10টা আপনি বললেন, এই 10টাকে মানে সমাজের মধ্যে স্থাপন করে আপনি কিভাবে একটা আদর্শ সমাজ তৈরি করার কথা কল্পনা করছেন? মানে এটা কিভাবে সম্ভব? মানে এই 10টা গুণ আপনি বলছেন তো, 10টা গুণ, এই 10টা গুণের হ্যাঁ প্র্যাকটিস, হ্যাঁ, এই গুণগুলির সম্মিলিত রূপ হলো প্রেম। যে প্রেমের কথা আমরা প্রথমে বলছিলাম, হ্যাঁ, তো এই একদম ঠিক কথা বলেছেন আপনি, এই 10টা গুণের সম্মিলিত রূপ হচ্ছে প্রেম। এবার কোন একটির অভাব বা বিনষ্টি হ্যাঁ হলো ঘৃণার সূচনা বিন্দু। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি ওই জন্য এক এক করে যখন আপনি আসবেন, যে ধৈর্যটাও বা কি করে আপনি নিজেকে সংযত করবেন ওই জায়গায়, বিশ্বাসও বা কিভাবে আপনি আরেকজনের উপর রাখতে পারেন, বা নিজেও বিশ্বস্ত একটা মানুষ আরেকজনের চোখে আপনি রাখতে পারেন, ঠিক। বা আরো বললেন যে দয়া ব্যাপারটা বা করুণা ব্যাপারটা, এই জিনিসটাও আপনি কিভাবে নিজের মধ্যে রাখবেন এবং অপরকে সেই দৃষ্টিতে দেখবেন, বা অপর ও আপনাকে সেই দৃষ্টিতে দেখবে। এইটাই তো আমাদের প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? এটা হচ্ছে এও এক ধরনের বৈপ্লবিক প্র্যাকটিস। যে মানুষটা বন্দুক নিয়ে শত্রু নিধনে যাবে, যাকে সে বিপ্লব বলে মনে করবে, হত্যাই তার কাছে, হত না হওয়া তার কাছে আত্মরক্ষার জায়গা থেকে, আর হত করা তার কাছে মুক্তির সোপান। এটা যদি বৈপ্লবিক বিষয় হয়, তাহলে ওই বৈপ্লবিক বিষয়ের থেকে এটা আমার ভিতরে ভীষণ রাগ আছে, সেই রাগকে কন্ট্রোল করে তোমার সঙ্গে আমার কথা বলতে হবে। মানে নিজেকে
নিয়ন্ত্রিত করা। হ্যাঁ, মানে নিজেকে নিজেকে ওই যে বলছিল না কে যে উদাহরণ হয়ে ওঠা, এই উদাহরণ হয়ে মানুষ এই উদাহরণ নিজেকে এই সমাজের সামনে রাখবে কেন? এই উদাহরণটার জন্য আমি বৌদ্ধ সন্ন্যাসীর কথা বা শ্রমণের কথা বলেছি। আচ্ছা, শ্রমণেরা যে কাজটা করতেন, হ্যাঁ, মানে এটার তাহলে এই যে আপনি বললেন না যে এটা একটা অনুশীলনের মাধ্যমে আসবে, বা বলুন নিজেকে একটা একটা প্রমাণ হিসেবে রাখা, উদাহরণ হিসেবে রাখা, কেন করবে সে, এই যে কিভাবে করবে, কেন, এবং এই যে আমি প্রথমে বললাম যে আমি 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 নিজেই উদাহরণ দেওয়ার কথা বললাম না, যে আমি প্রত্যেকটা মানুষকে বলা হবে যে আপনি এইগুলো গুণের অধিকারী হন, কি নেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই তো আছে, কম বেশি যার কম আছে সেটাকে সে ডেভেলপ করুক, সে ডেভেলপ করুক। তার কাছে আমরা কি ওটাই তো বলছি, ডেভেলপ কেন করবে, প্রথম কথা কেন করবে, এই ডেভেলপ কেন করবে, এই আমরা যে কারণে আমরা এখানটা এসে বসছি, সেরকম কারণে সামান্য কোনো বিষয় থাকবে, সে ওনার ভাষায় সুখী হওয়ার জন্য সে করবে। এই গুণগুলো যদি তুমি প্র্যাকটিসে আনো তাহলে তুমি সুখী হবে। এই প্রত্যেককে ঘুরে ঘুরে আমরা এরকম বলবো নাকি? আপনি যখন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিপ্লবের কথা বলেন, তখন কি আপনি প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে বলেন যে আসুন বিপ্লব করি? করেন না। সেটা তো শ্রেণী সংগ্রামের মাধ্যমে। এটাও তো শ্রেণী সংগ্রাম, এটাও শ্রেণী সংগ্রাম। সে দেখুন, শ্রেণী সংগ্রাম মানে কি, আমরা ভেবেছি শ্রমিকের সঙ্গে মালিকের সংগ্রামকে আমরা শ্রেণী সংগ্রাম বলছি, নয় কিন্তু ওখানে তো শ্রমিক না না, ওটাকে আমরা উস্কে দিই যে মালিকের এই অন্যায়ের প্রতিবাদ করো। হ্যাঁ, তার মানে ওই তোমার সংগ্রাম মালিকের বিরুদ্ধে। হ্যাঁ, আর এক্ষেত্রেও তোমার শত্রু তুমি নিজে, এক নম্বর। মানুষকে বোঝাতে হবে, এটা বোঝানোর ব্যাপারই তো। এই যে একটুখানি আগেই আপনি আপনার নবজাগরণের কথা বললেন, এটাকেই নবজাগরণের মূল ভাবুন না, এটাকেই মূল ভাবুন, কি হবে? নবজাগরণের মূল ভাবুন, এটাই, কোনো অসুবিধা নেই, এখানে কোনো কারোর সঙ্গে কোনো সংঘর্ষ নেই। আচ্ছা, ঠিক আছে, একটা মানুষ, এই যেমন আপনি আর আমি এখানে সবাই আমরা একত্র হয়েছি, আমরা নিশ্চয়ই এর মধ্যে যদি কারোর, ধরুন আমি কিছু করতাম না, আমার পেটের যদি ইয়ে থাকতো, টান থাকতো, নিশ্চয়ই আমাকে বেরিয়ে যেতে হতো, যেমন উনি বেরিয়ে গেছিলেন। তো এরকম মানুষ তো অনেকে অনেক জায়গায় অনেক কাজের সঙ্গে জড়িত, যারা কিনা না এত বিচার বুদ্ধি বা শোনার কারোর এই ধরনের শোনার ইচ্ছা রাখে, তারা আসেও না, আর এমনকি পেটের দায়ে ইচ্ছা থাকলেও উপায় হয় না। এরকম মানুষ কেন করবে, মানে মানসিক গুণগুলো কেন গ্রহণ করবে? মানুষ করবে এই কারণে যাতে সে দুর্নীতিগ্রস্ত না হয়। না, মানে ভালো জীবনের জন্য করতে পারে, ভালো জীবন নিজের জন্য চাই। আমি এটা করবে মানুষ নিজের জন্য একটা ভালো জীবন। এখন ভাবি, আর একটু কম ভাবতাম একদম প্রথম যখন রাজনীতি করতে এসেছিলাম, ত্যাগ এবং সেলফলেসলি করতে হবে। এখন বাবা মরে যাওয়ার পর আমার একটু ফ্যামিলিতে চাপ এসছে, চেষ্টাও করছি, তো সেগুলো করছি। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে, মানে আমি ভালো থাকবো, মানুষ খুব ভালো থাকবে, সেই বোধটা থেকেই করবো। সেই বোধটা সবাইকে সঞ্চারিত করে, দাদা যেমন বললেন, নাটকের মাধ্যমেই হোক আর বই লিখে। আমি একটা কথা বলবো, খুব ওর কনফিউশনটা মানে যথার্থ, ঠিকই। আমি কেন করবো এটা, এই কেন করবোটা তুমি যে জায়গা থেকে বলছো, সেই জায়গাটা হচ্ছে তুমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছো, যে জায়গা থেকে তোমার সংকটের কারণগুলো তুমি এখনো উপলব্ধিতে নিয়ে আসতে পারোনি। আচ্ছা, তাহলে আমি কেন করব, এটার জন্য কি আমার সংকট আসা প্রয়োজন? এটা যদি আসতো, তাহলে তোমার এটা একটাই কথা, যে আমি যে অবস্থায় আছি, এটাই আমি সম্পূর্ণ মানুষ হয়ে নেই। সম্পূর্ণ মানুষ হওয়ার জন্য এই গুণগুলোই আমার অর্জন করা উচিত। হ্যাঁ, সে কারণে আমার এই কাজগুলো করতে হবে। এবার আমি গুণগতভাবে যদি মানুষের জায়গাটা, আমি বললাম তো, যদি সুখী হতে চাই, তাহলে এইগুলোই আমাকে সুখ দেবে। তাহলে আপনার মধ্যে এই গুণগুলো কত পার্সেন্ট অবধি আছে? আমি বলতে পারবো না। বেশিটা থাকা উচিত তাহলে আমাদের। আমি বলতে পারবো না। এটা একটা উদাহরণ হতে পারে, আর আমি কোনো উদাহরণ দিতে পারবো না। আপনারা আমার সঙ্গে
কিন্তু যারা এই উদাহরণটা আছে তারা মার্কসকে চেনেই না। না, সে দরকার নেই তো, আমি মার্কসের কথা বলিনি তো, বা মানবিকতা সে জানেই না, মানবিকতা কি জিনিস। এটাই মানবিকতার জানতে হবে না, মানবিকতার বিষয়টা জানতে হবে না। সমস্যাটা হচ্ছে এখানে এই মানবিকতার বিষয়টা সবাই পশু প্রেমের সঙ্গে তুলনা করে। মানবিক এই শব্দটি হিউম্যানি ইকার দিয়ে, এই শব্দটা আপনি কোথাও মানুষের ক্ষেত্রে মানে আমি এই বইটা লেখার আগ পর্যন্ত কোথাও দেখিনি। সব জায়গায় হিউম্যান আর হিউম্যানিটি, সব জায়গায় এই পশুদের সঙ্গে সম্পর্কিত হিউম্যানি। আপনি এক সাইডে বলছেন যে এটা গ্রহণ করা দরকার নেই, মানে এটা জানানো দরকার নেই, মানবিকতা এটা শেখানোর দরকার পড়ে না। শেখানোর দরকার তো, অনুশীলন মানে কি? সেটা হ্যাঁ, এটা তো কি, এটা মানুষ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেই এগুলো রয়েছে। যে মানুষটা রেগে যাচ্ছে না, তার মানে তার প্রক্রিয়ার মধ্যেই রয়েছে যে ক্ষমা করার জায়গাটা। ক্রোধের বিপরীতটা হচ্ছে ক্ষমা। ক্রোধে আমরা ওর প্রতি ক্রুদ্ধ হচ্ছে, তার মানে আচ্ছা আমরা একটা ইয়ে করি যে মানুষ কেন কোন সময়ে ক্রুদ্ধ হয়। হ্যাঁ, মানুষ ক্রুদ্ধ হয় যখন সে তার যে ইগোতে আঘাত পায়। এক কথায় ইগোটা কি তার নিজের নিজস্ব প্রয়োজনীয়তার মধ্যে পড়ে নাকি ইগো তো মানসিক বিকৃতি? ইগো তো নিজস্বই। হ্যাঁ, নিজস্বই, মানে আমার নিজস্ব। তাহলে নিজস্ব যদি হয়, তাহলে এই যে ইগোটা, এটা কি তার নিজের মানে কি বলে নিজের মানসিক বিকৃতি নাকি তার অহম মানে ওই তো আমি যে সত্তা আছি, আমি সেই সত্তা অনুভব করাটাই আমি হচ্ছে গিয়ে আমি ইগো, মানে আমার অহংকার। একদম। আচ্ছা, তাহলে এই অহমের মধ্যে আমার পশু বৃত্তিটা রয়ে গেছে। আচ্ছা, এই অহমের মধ্যে পশু যেটা আমরা বুঝতে পারি যখন বাড়িতে ঝগড়া হয়, মা স্বামী স্ত্রী বা পাড়ার কারোর সঙ্গে, তখন দেখা যাবে আমাদের হাতগুলো, আমাদের মুখের দাঁতগুলোর যে প্রকাশ, মানে পশুরা যা করে আমাদের হাত মুখের তাই হয়। তার মানে আমার মধ্যে, আমি যখন রেগে যাচ্ছি তখন আমার মধ্যে পশু প্রবৃত্তিটা জেগে উঠেছে। এটাকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে আমার মনুষ্যত্বের জায়গায় পৌঁছানোর একটা লড়াই। সেটাই আমি ওকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, এই সমস্যার জন্য রাগটা উঠেছে, হ্যাঁ, সেটা সমাধান না করে আপনি বললেন তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, ওই মুহূর্তে সেটা ক্ষমা করে দিলাম। এবার তারপরে যেটা আমি যে আরো ওই মুহূর্তে আপনি ক্ষমা করে দেবেন, সমস্যাটা তো রয়ে গেল না, সমস্যাটা নাও থাকতে পারে। আমার ভুল বোঝাবুঝি তো, আপনি বলছেন যে মানুষ যখন জন্ম হচ্ছে তার মধ্যে মানবিকতা থাকছে, রয়েছে, সুপ্ত অবস্থায় আছে, হয়ে আছে না নেই, এটা তুমি কি বলছেন? না, আছে তো। শিশুর মধ্যে তার মতো কোনো জ্ঞান তো নেই। না, ওই সেটা আছে, সুপ্ত আছে, বড় হতে হতে সেটা কোথেকে নিচ্ছে? সমাজ থেকে সেই এগুলো নেগেটিভ গুলো ঢুকছে বাইরের জগৎ থেকে? না, ওটা ওই জায়গার থেকে, শুধু সমাজ থেকে নয়, তার ভেতরেও রয়েছে। আমার তো মনে হয় কিছু মূল্যবোধ প্রকট অবস্থা আছে, কিছু মূল্যবোধ একদম অবস্থা ঠিকই। মূল্যবোধ গুলো সবই না, মূল্যবোধ গুলো বাইরের থেকে। মূল্যবোধ, ভ্যালু মানে দাম। হ্যাঁ, মানে মানুষ বড় হতে হতে মূল্যবোধ দাম তার মধ্যে রয়েছে। হ্যাঁ, ওটা তার মধ্যেই থাকবে। আমি বলছি যে নেতিবাচক প্রবৃত্তিটা আসার যে কারণটা, সুরেন্দ্রবাবু সেটাকে ফোকাস করছেন না, এটাকে ফোকাস করুন না। কারণটা কোথায়? কারণ বললাম তো, আমার সঙ্গে তার বিরোধটা কখন আসবে? না, সেটা তো কোনো বিষয়ে তো ওর প্রতি আমি রেগে গেলাম যে ও এমন কোনো কথা আমাকে বলেছে, হ্যাঁ, এমন কোনো কথা বলেছে বা এমন কোনো আচরণ করেছে যাতে আমি রেগে গেলাম, আমি হার্ট হলাম। এবার প্রশ্ন হলো, ওই সময় যদি রেগে গিয়ে ওকে করি তাহলে মারামারি বা মতো হতে পারে। কিন্তু এই প্র্যাকটিসটাতে যদি আসে এরকম যে ও যে আমাকে এটা করলো, তাহলে সত্যি কি আমি দোষী, আমার মধ্যে কি আছে, এই ভাবনাটা যখন আমার মধ্যে থাকবে, আমি চর্চার মধ্যে হতে পারে না। হ্যাঁ, আমি দোষী নাও হতে পারি, আপনি দোষী হতেও পারেন, দুটোই কন্ডিশন রয়েছে। এই দুটো, সেই জন্যই তো সমস্যা। ক্ষমা করে দেওয়ার পরে কি হলো, ক্ষমা করে দেওয়ার ফলে
আপাতত সমস্যাটা চাপা পড়লো। এবার আমি ভাবলাম আপনি ভাবার প্রসেস করলেন। এবার দেখলাম যে সত্যি সত্যি আমি দোষী, তাহলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেবো। এবার আমি তোমাকে ক্ষমা করেছিলাম, এবার আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেবো। এই যে মানবিক ডেভেলপমেন্ট। কিন্তু এই যে রাগ তার মধ্যে অনেকক্ষণ ধরে বলছি, মানে দাদা বললো তুমিও তো রাজনীতি বা কিছু করো, খবর টবর দেখো, তোমার কি মনে হয় আমি যে তোমাকে জিজ্ঞেস করি তুমি আমার ভাই কমরেড, আমরা একসঙ্গে কাজ করবো, এবং আমার যেটা লক্ষ্য আমি বললাম যে ফার্স্ট পার্সন অফ ইন্ডিয়া টু লাস্ট, আমি তো গ্লোবাল কথা আছে কিন্তু ভারতীয় হিসেবে বলছি যে ফার্স্ট পার্সন অফ ইন্ডিয়া টু লাস্ট পার্সন অফ ইন্ডিয়া শুড গেট এ বেটার লাইফস্টাইল, much better lifestyle than current now, especially the condition of the bottom half is মানে ভালো নয় according to the stats I know, there can be good statistics also, তো সেই অংশটাকে ভালো জীবন দিতে গেলে তুমি কি বলছো, তুমি কি ভাবে করতে পারো, তুমি তোমার কি মনে হয় কোনো, যদিও এটা একটু নেতারাই পলিসিটা সেট করে কিন্তু প্রত্যেক কর্মীরও একটা ভাবনা থাকে, তুমি আজকে এসছো এতক্ষণ শুনলে, তোমার কিভাবে এটা করতে পারি, আমি কিভাবে করতে পারি, বা আমরা একসাথে করলে কিভাবে করতে পারি? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এখন মানে আমাদের যে অর্থনীতি যে মূল ভিত, সেটাকে আমাদেরকে মানে আমার এতদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইস্যু থেকে জানতে পেরেছি, আর আমার মনে হয় সেটা যুক্তিযুক্ত হবে। অর্থনৈতিক যে ব্যবস্থা আছে সেটাকে পরিবর্তন করা মূল জায়গা থেকে। আমি যদি সেটাকে পরিবর্তন করি এবং যদি আমি সামাজিক যে আমাদের এক কথায় বলতে পারেন যে চাহিদা এবং তার কি বলে মানে ডিমান্ড এন্ড সাপ্লাই চেনকে যদি খুব সুসংগঠিত করে আমি আনতে পারি, তাহলে মনে হয় সেই জায়গা থেকে এই সমস্যাগুলো দূরীকরণ সম্ভব। আর এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প তো আমি দেখছি না, কারণ মানুষের কাছে প্রথমত ডিমান্ডটা তৈরি করতে হবে। হ্যাঁ, ডিমান্ডটা তৈরি হবে কি? হ্যাঁ, ডিমান্ডটা তৈরি করতে তো তুমি সাপ্লাই, ডিমান্ডটা তৈরি হবে কি? ডিমান্ডটা তৈরি করতে হবে সাপ্লাই চেন, এটাকে খুলে দেওয়া, মানে এই যে আমরা যে জিনিসগুলো অনেক জিনিসগুলো আটকে রেখেছি, সাপ্লাই চেনটাকে আটকে রেখেছি, বা মানে মানে মানুষের কাছে পর্যাপ্ত টাকাই নেই, সে ডিমান্ড জানাবে কি? সেই জায়গায় আমাদেরকে বিভিন্ন মাধ্যমে ওই এক কথায় বলতে পারেন যে মানুষের কাছে সেই একটা হচ্ছে সরকার কিছুটা টাকা সবাইকে দেবে, ইউনিভার্সাল বেসিক ইনকাম হবে, আর না হলে সবাইকে চাকরি দিতে হবে। এই দুটোই সবাইকে চাকরি দিয়ে সেটাও সম্ভব না, কারণ আপনি যদি সবাইকে চাকরি যে সবাইকে চাকরি, তুমি ভাবছো এখন কৃষিতে 40% আটকে আছে, কৃষিটা এত ভালো একটা চাকরির মতো হয়ে যেতে পারে যে ওটাকেই ভালোভাবে জীবন ধারণ করতে হবে, যদিও তাতে খাবারের দাম বেড়ে যাবে আগের দিন যেটাও বললো, সেটা সেই সমস্যা আছে, অন্য অ্যাঙ্গেল আছে, কিন্তু মানে মানে পথ এই দুটোই, মানে অর্থনৈতিক ভাবে ঠিক করতে হলে এক হচ্ছে মানে যেহেতু প্রোডাকশনটা খুব মেশিন দিয়ে তৈরি হচ্ছে, সেই কারণে সব এনার্জি মেশিন একটা ফিজিক্সের নিয়ম, মানে আমি বলছি খুব কম লোক দিয়েই ব্যাপক খুব কম লোক দিয়েই উৎপাদনটা হয়ে যাচ্ছে, ফলে উৎপাদনের ফলে যে সারপ্লাসটা জেনারেটেড হচ্ছে সেটা তাদের হাতে গিয়ে পুঁজিপতিদের হাতে, তো সেখান থেকে এনে সবাইকে ট্যাক্স বসিয়ে সবাইকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া যায়, 8,000 টাকা করে তুমি এমনি পাবে, আর তার সাথে তোমার একটা ছোট কাজ বড় কাজ 8,000 টাকা এমনি কাজ, আর 10-12,000 টাকা এগ্রিকালচার দিয়ে করো, তাহলে 21,000 টাকা হলে গিয়ে ওটা আমাদের মিনিমাম ইনকামের যে স্ল্যাব আছে সেটা ছুলে ভালোভাবে করলে। আর একটা হতে পারে ঘন্টা দিবস কমিয়ে সারপ্লাস ভ্যালুটা ঠিকঠাক করে নতুন সেক্টর এনে নানান ভাবে করে 100% লোককে চাকরি দাও। 147 কোটি সংখ্যাটা এত বেশি যে সেটা তুমি ঠিকই বলছো, খুব কঠিন যে সবাইকে চাকরি দাও। তো চাকরি বলতে আমি সবাইকে সরকারি চাকরি বলছি না, সরকারি, প্রাইভেট, এমনকি এগ্রিকালচারটাকেও লাভজনক করে সবাইকে একটা করে কাজ এবং তার বদলে ঠিকঠাক বেতন দেওয়া যেতে পারে, মানে দুটোই পথ, ইউনিভার্সাল বেসিক ইনকাম আর সবাইকে চাকরি। আমিও কি সলিউশন দিচ্ছি বড়? আমার মনে হয় যে আমার কাছে এমন একটা প্ল্যাটফর্ম আসবে যেখানে কিনা আমরা প্রত্যেকে নিজের ডিমান্ড ওই প্ল্যাটফর্মে গিয়ে আমি রাখতে পারবো, সেই একটা রাখার যে ক্ষমতা, সেই একটা রাখার যে একটা মুক্ত যে একটা স্পেস, সেখানে যদি আমি প্রত্যেকে যদি নিজের ডিমান্ডকে ওখানে রাখতে পারে, সেই অনুসারে একটা স্ট্যাটিক্স তৈরি হবে এবং সেই অনুসারে আমরা একটা মানে ডিমান্ড এন্ড সাপ্লাই চেইন আমরা সেইভাবে তৈরি করতে পারবো। এটা মনে হয় সব থেকে মানে যুক্তিযুক্ত ইয়ে হবে। আমি যদি এক কথাই বলি তাহলে দ্বিতীয় সংস্করণে এই পৃথিবীতে ধনতান্ত্রিক মানুষের বিচিত্র চাহিদা,
মেটানোর জন্য পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ নেই। এই পৃথিবীতে ধনতান্ত্রিক মানুষের বিচিত্র চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ নেই। সীমিত সম্পদ ও অসীম চাহিদার মধ্যে সমীকরণ করাই মানবিক অর্থনীতির কাজ। আমি যে পাশবিক অর্থনীতির কথা বলেছিলাম, পাশবিক অর্থনীতিকে কিভাবে রিপ্লেস করা যায় সেটা হচ্ছে আমার ওই লাইনের তত্ত্বটি। সীমিত সম্পদ ও অসীম চাহিদার মধ্যে সমীকরণ করাই মানবিক অর্থনীতির কাজ। আর চাহিদা নিয়ন্ত্রণের কাজ হলো মানবিক রাজনীতি। আমাদের যে চাহিদাগুলো তৈরি হয় বিজ্ঞাপনের মাধ্যমে, প্রোডাক্ট হয়, আমার সামনে ফেলা হয়, আমি সেগুলো পাওয়ার চেষ্টা করি, আমার প্রয়োজন লাগুক আর না লাগুক, ম্যাক্সিমাম। আর চাহিদা নিয়ন্ত্রণের কাজ করার কাজ হলো মানবিক রাজনীতি। বলা বাহুল্য, রাজনীতি নিয়ন্ত্রিত মানবিক অর্থনীতি যুদ্ধবিরোধী এক প্রস্তাবনাও ঘটে। বিষয়টা হলো যে যুদ্ধ বিরোধী প্রস্তাবনা। আমরা যে রাজনীতিটা করছি সে রাজনীতিটা নিজেই যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। সে অর্থনীতিকে সাপোর্ট করে, অর্থনৈতিক যাদের তার থেকে সে টাকা নেয়, নিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সে সরকারি প্ল্যান প্রোগ্রাম করে। যেমন এবার আমরা সব থেকে ভালো উদাহরণ হয়েছে ওই ইলেকশন ফান্ডের ব্যাপার, কোটি কোটি টাকা। এই জায়গাটা আমি আমার এই ভাবনার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছি। মানুষের চাহিদা ওই যে মানুষের চাহিদা, মানুষের চাহিদা ধনতান্ত্রিক না হলেই হবে। মানবিক চাহিদাটা যদি ধনতান্ত্রিক না হয়, আমার চাহিদা যদি মেয়ে মানুষের বাজারে যাওয়া না হয়, তাহলে মেয়ে মানুষের বাজার থাকবে না। আমার চাহিদা যদি একটা সুন্দর ঘর, ওটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে মাপকাঠি দেবেন? আরো এইটাই তো স্পষ্ট হচ্ছে না। এটা কিভাবে করব সেটা তো ওই যে বললাম মানবিক রাজনীতির ধারণা। রাজনীতি যদি মানবিক হয়, মানে আজকে আমাদের আবার মানবিক কি করে হবে? এইটাই তো সমস্যা। এই বই যখন লিখি তখন আমাকে সবাই সোনার পাত্রপাটি প্রস্তাব করেছে, বলেছে যে আমি এইরকম ধরনের প্রস্তাব। মানবিক গুণ তো আপনি বললেন 10টা গুণ। না, মানবিক রাজনীতিও তো এই রাজনৈতিক এই গুণগুলো। তাহলে যারা নেতৃত্ব পদে গেছে তাদের কাছে এই গুণগুলো নেই, একদম নেই, একেবারে। আমি খুব মানে আমি যে কোনো একজনকে নিয়ে আসি, আমি তার সঙ্গে দেখাবো তাদের 50% এই গুণ নেই। ঠিকই বলেছেন, গুণ নেই। মানে এই গুণাবলী লোক তাহলে খুঁজে পাওয়া যায়নি, একদম পাওয়া যায়, একদম পাওয়া যায়। পৃথিবীতে আজ অব্দি আসেনি এই পৃথিবীতে কেউ আসেনি, এ কথা আমি বলতে পারবো না, কারণ সব জানি না। তবে আমার যদ্দূর পড়েছেন আপনি তো অনেক পড়েছেন। আমি না বেশি পড়িনি, আমি তাতে আমি দেখিনি। মানে যে মানুষ যুদ্ধের চিন্তা মাথায় রাখবে, যে মানুষ শ্রেণী সংগ্রামের কথা, মানে রক্তাক্ত বিপ্লবের কথা মাথায় রাখবে, তার মানবিক হওয়া খুব মুশকিল। নেতাজি সুভাষ মানবিক ছিলেন না? নেতাজি সুভাষ মানবিক না। কিন্তু একটা তার আগে পার্ট আছে যেখানে কংগ্রেসের সর্বাধিনায়ক বিষয় হচ্ছে ওইখানে কতটা নন ভায়োলেন্স। মানে গান্ধীজি গান্ধীজি অনেক মানবিক, এবার যে গান্ধীজির অ্যাসিস্ট্যান্ট এবং আমি সেটা পরে গিয়ে একটা মত পার্থক্য হয়েছে যখন সেটাই সেই জন্য বলছি। আমি যেটা বলতে চাইছি, নেতাজি সুভাষচন্দ্র বোস যখন হিটলারের সঙ্গে অ্যালায়েন্স করলেন, এই যে করার জন্য যে চিন্তা এসেছিল, তিনি কি একবারও ভাবেননি যে হিটলারের সঙ্গে চুক্তি করা মানে
এই হিটলারকে তার বন্ধু করা মানে যে যুদ্ধের যে পরিণাম হবে, হ্যাঁ, সেই পরিণাম প্রচন্ড অমানবিক পরিণাম। তাই কি হয়েছিল? জাপান কি আমাদের বিরুদ্ধে গেছিল? জাপান তো আমাদের বিরুদ্ধে যায়নি। কে? জার্মান আমাদের, আমরা কারা? আমরা তো তখন কলোনি, আমরা তো তখন ইংরেজের কলোনি, ইংরেজদের বিরুদ্ধে গিয়েছিল তো। জাপান তো আবার এখানে বোম ফেলবে মতো করা অবস্থায় এসে গিয়েছিল। সেই ঝুঁকিটুকু তো নিতেই না, এইটা পরিস্থিতি, এইটা না, আমি বলছি। আচ্ছা, আমি ব্যাপারটা যে আমরা সবাই মানবিক সমাজ চাই, যে কথাটা বলেছে, সেই মানবিক সমাজ হতে গিয়ে আমাদের রাহুল সংকীর্তনের ওই বইটার মতন দর্শন এবং দিগদর্শন 125 জন দার্শনিক পথ দেখিয়েছেন। 125 রকম ভাবে সমাজ পরিবর্তন হতে পারে। মানে আমি যদি 126তম সুরঞ্জন দাকে বলি, এইটা আমরা এটা বলেছি, কিন্তু বাস্তব পক্ষে আমরা যারা এই মানবিক মানে হাইয়েস্ট ফর্ম অফ হিউম্যানিজম বা জেনারেল হিউম্যানিজম, এই জায়গায় যদি আমরা এক হতে চাই, আমরা এক না হলে এর যে বিরুদ্ধ শক্তিটা, এর যে বিরুদ্ধ শক্তি যেটা যেটা আগ্রাসী, অগ্রসমান, যার উত্থান ঘটছে আর কি, ওর কথার অনুযায়ী, তার বিরুদ্ধে এক হওয়ার রাস্তাটা কি? মানে এই এক হওয়ার রাস্তা মানে আপনাকে একটা কথা বলি, মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো। কোন একটা মানুষ দেখবেন, আমরা সমাজের মধ্যেই দেখি যে কোন একটা মানুষ দেখবেন একটু খুব কম ধরনের চাহিদা রাখে, খুব কম, মানে শারীরিক লেভেলে এবং মানসিক লেভেলে সেটা তার ডিএনএ কন্ট্রোল করে। হ্যাঁ, ডিএনএ কন্ট্রোল করে, মানে খুব একটা উগ্র স্বভাবের না, সে একদমই শান্ত প্রকৃতির, তার অল্প হলেই চলে যায়, অল্প হলেই ইয়ে হয়ে যায়। এবার সেই জায়গা থেকে সে একটা জায়গা থেকে সে খুব সন্তুষ্টিতে আছে যেটুকু তার কাছে আছে। এবার সে সেই জায়গা থেকে একটা আদর্শ ক্রিয়েট করছে, আদর্শ নির্মাণ করছে যে না, এই স্বভাবটা এমন হওয়া উচিত, এবং সে সমাজের সামনে রাখছে না এইভাবে বাঁচতে পারলে বা এইভাবে জীবনযাপন করতে পারলে পুরো সমাজের মান মানে মান অনেক ভালো হবে, মানবিক গুণ অনেক ভালো হবে। তাহলে এই জায়গা থেকে মানে সে চেষ্টা করছে বারংবার যে প্রত্যেকটা মানুষের মধ্যে তার যে ব্যক্তিত্ব সেটা ফলীভূত হোক। এটা তো এক ধরনের আধিপত্যবাদ। না না, ও তো আধিপত্য করছে না না, এটা এই যে এটা প্রত্যেকের মধ্যে একটা আধিপত্যবাদ। মানে আমি যেটা বলছি, মানে এই যে যত ধর্মীয় সংগঠন আছে, যত মানবিক সংগঠন আছে, যত কমিউনিস্ট পার্টি আছে, এই প্রত্যেকের মধ্যে এই জৈবিক প্রবৃত্তিটা মারাত্মক ভাবে মানে আমরা ও আজকে যে কথাটা বলছে, আমি হয়তো এখানে বেরিয়ে গিয়ে বলবো একটা ঠিক যথাযথ চিন্তা নেই, অনেক আগেই হয়ে গেছে। ও যেটা বলছে সশস্ত্র বিপ্লব, আমি মাওবাদী রাজনীতি করি, কেন করে এই করে? আমি বললাম যে আমি অমুক রাজনীতি করি। আপনি বললেন আপনি সিপিএম করেন, সিপিএম এর ঘরানার লোক আপনি। আপনি না, আপনি যে লোকগুলো কথা নাম বলেছেন সেই লোকগুলো হচ্ছে মানে সিপিএম ঘরানার লোক। মানে একটা হোক, তাকে স্বপন জানার নাম বলেছি, স্বপন জানার নাম বলেছি, আবার যখন আপনি লেখক শিল্পী সংঘের কথা বলছেন, লেখক শিল্পী সংঘ, আচ্ছা ঠিক আছে, এবার সাংস্কৃতিক কর্মীরা যত সহজে পারস্পরিক মত বিনিময় করতে পারে এবং এক হতে পারে, রাজনৈতিক কর্মীরা সেই জায়গায় এক হতে পারছে না। মানে ভারতবর্ষ এবং হতে পারছে না বলেই কিন্তু যে শক্তিটার বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি, সুরঞ্জনদার কথাই যদি বলি, তার বাড়িতে বসে যে অমানবিক শক্তি বা পাশবিক শক্তি বা পাশবিক অর্থনীতি বা পাশবিক সমাজ ব্যবস্থা বা পাশবিক অনুভবন, এর বিরুদ্ধে লড়াই করতে চাই, তাহলে যারা উল্টোটা ভাবে তাদের এক হওয়ার সূত্রটা কি? এক হওয়ার সূত্রটা কি?
মানে সেই সেই জায়গাটায় যদি আপনি এক না ও যেমন ও একটা সিস্টেমের কথা বলছি। বাজুতে এক ভদ্রলোক আছেন, তিনি ওএনজিসির ভাইস চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, তো সেখানে তিনি একটা সোসাইটি গড়ে তুলেছেন। সেখানে প্রায় 50 বিঘের মতো জমি আছে, উনি কিনেছেন। বাদু বাদু মধ্যমগ্রাম বাদু। সেখানে অরফান চাইল্ড মানে সুন্দরবন অঞ্চলে যাদের বিভিন্ন রাজনীতি করতে গিয়ে বা গ্রাম্য বিপদে যে সমস্ত ছেলে মেয়েদের বাবা মা মারা গেছে, হিন্দু হোক আর মুসলমান হোক, তাদের সবাইকে সে একটা কমিউনের মধ্যে রাখে। একটা জায়গায় রান্না হয়, ওইখানে যারা কাজ করে জমিতে তারা প্রত্যেকে কাজ করে এবং প্রত্যেকের মজুরি পাবে। সেইভাবে প্রায় 50 বিঘের মতো জমি হবে। আর শুনে এবার সেখানে আছে কিন্তু ট্রেনিং সেন্টার আছে। এই ট্রেনিং সেন্টার গুলো চলে। তার ছেলে এবং বৌমা দুইজন ইকোনমিক্স এর ডক্টরেট, তারা বিদেশে থাকে, তারা নাটক করেন। এবং ওই যে কমিউনিটির মধ্যে ওখানে স্কুল, তাদেরকে বাইরে স্কুলে পড়ানো হয়, কিন্তু ওখানে প্রাইভেট টিউশনটা, ওখানে গান শেখানো, ওখানে নাচ শেখানো, ওখানে ছবি আঁকা শেখানো, ওখানে থাকার জায়গা, ছেলেদের এবং মেয়েদের আলাদা করে সব একসঙ্গে থাকে। খাবারটা যখন নেবেন একটা গোল ঘর আছে, যে রান্না করবে সেই আপনি গিয়ে সেই ভদ্রলোক নিজে থালা নিয়ে দাঁড়ান, যিনি ওএনজিসির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি একটা ঘর করে নিয়েছেন এরকম, সেখানে তিনি থাকেন, আর বাকিদের এরকম ঘর করে দিয়েছে। যারা ওখানকার কর্মচারী, টোটাল বিষয়টা দেখার জন্য তাদের প্রত্যেকেই ওইখানে থাকতে হবে। সব তিনি একটা সমাজ গড়তে চাইছেন। মানে এবার তার লক্ষ্যটা কি, এই যে ছেলে মেয়েগুলো যারা এইভাবে একেবারে বাবা নেই মা নেই, মানে সুন্দরবন অঞ্চলে যাদের দেখার কোনো লোক নেই, যাদের ভিক্ষা করার জায়গা নেই, সেই লোকটা করে যাচ্ছে। সেই লোকটা কত বড় মানবিক, মানে যারা ইয়ে করছে। সেখানে কিন্তু আমি নাম জিজ্ঞেস করে দেখলাম, যার যে নাম ছিল প্রায় তখনও প্রায় 140 জন ছেলে মেয়ে রয়েছে সেখানে। এবং উনি যেখানে খাচ্ছেন, খেয়ে খাবারগুলো বা যেগুলো অবশিষ্ট থাকছে, কতগুলো গাছের সঙ্গে পাত্র বাঁধা আছে, সেখানে আপনার রেখে আসতে হবে, তাহলে পাখিরা সেইগুলো খাবে। যারা ট্রেনিং দিতে চায়, বাইরের যে সমস্ত লোকগুলো আসে, তাদের ট্রেনিং এর ব্যবস্থাগুলো করেছে। হ্যাঁ, ওই জমিগুলোতে চাষ হয়। দ্বিতীয় হচ্ছে ওরা সারা পৃথিবীর বিভিন্ন দেশে ওরা কালচারাল, মানে নাটক হোক গান হোক, হ্যাঁ, এই টিম হিসেবে গিয়ে তারা একটা বিরাট অর্থ তার থেকে একটা টাকা পায়, মানে সেইখানে নিয়ে করে। এবং তার থেকে যদি কোনো ছেলে মেয়ে সে লেখাপড়া শিখে বড় হয়ে সে চাকরি পায়, তার মতো সে চলে যাচ্ছে। তাকে সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে সে যদি মনে করে যে এই জায়গায় আমি কিছু মানে ডোনেট করবো, আমি ঘর করে দেবো, মানে সেই লোকের সঙ্গে কথা হচ্ছিল যে ঘরে বসে, তা তিনি একটা মানবিক সমাজ সেখানে তৈরি করেছে। আপনার যদি কোনো সম্ভব হয় বাদুতে আপনি যাবেন, বাদুতে এরকম হ্যাঁ আপনি ঢুকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন সমস্ত কিছু জায়গায়। আপনি এইখান থেকে গিয়ে বাদুতে নামবেন। বাদুতে এইরকম ধরনের সোসাইটি, যেখানে বলছিলাম আপনি দীপক মিত্র সাপে গিয়ে ওর বা পাশে সাপের প্রজেক্টটা ফেলে ওই রাস্তা দেখে ঢুকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ওই যেখানে দীপক মিত্র সাপের প্রজেক্ট, যেখানে সেখানে জিজ্ঞেস করে এরকম আছে। ওখানে আরো কয়েকটি আছে ধর্মীয় প্রতিষ্ঠান, তারাও এই ধরনের কাজগুলো করে, কিন্তু সেখানে তারা হচ্ছে তারা কিন্তু ধর্ম অনুযায়ী, তারা ধর্ম অনুযায়ী, তারা হচ্ছে ধর্ম অনুযায়ী করে। এখন আমাদের ভারতবর্ষের সবচেয়ে মুশকিল হয়েছে যে আমরা যে সিস্টেমটাকে বদলাতে চাইছি, যে সমাজ ব্যবস্থাটাকে বদলাতে চাইছি, তার জন্য তো একটা সঠিক রাজনৈতিক দল দরকার। অর্থাৎ শাসক আপনাকে হতেই হবে। ডিক্টেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট, যদি মার্ক্সবাদের এই কথাটা আমি যদি সবচেয়ে ধরি, তো প্রোলেটারিয়েট আপনি হলেন, কিন্তু আপনার তো ডিক্টেটরশিপ চালাতে হবে।
আপনি মানবিক হবেন কি করে? আপনাকে তো পরের দিনই গিয়ে আম্বানির যত সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো আপনাকে নিয়ে নিতে হবে। তাকে একজন সাধারণ কর্মচারী হিসেবে আমি রাখতে পারেন। টাটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এসে গেছে। আপনার কি আনসার এখানে যে মানবিক হলে এই সমস্যার সমাধান তো হবে? আপনি তো রাজনীতির কথা বললেন, তাহলে রাজনীতির ক্ষেত্রে তাকে মানবিক হতে হবে না। রাজনৈতিক মানে এই যে ওই যে বললাম যে ডিক্টেটরশিপ হচ্ছে একনায়কতন্ত্র। তো তার মানে আমি আমার সরকারের সমস্ত মন্ত্রণালয় মমতা ব্যানার্জির মতো একজন ডিক্টেটরের আন্ডারে থাকবে, তাই তো? প্রলেতারিয়েট ডিক্টেটরশিপ আমরা যেটা বুঝেছিলাম এক সময়, সেটাকে কিভাবে সেটা যে আমলাতন্ত্রের ডিক্টেটরশিপ হয়ে গিয়েছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেছে সব জায়গাতে, এমনকি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও যারা ক্ষমতায় যায়। সেটা গোয়েবেলসের থিওরি আপনি বলছেন? না না, আমি গোয়েবেলসের থিওরি বলছি এখন আমি গোয়েবেলসের থিওরি আমি একটু স্পষ্ট এটা হয়ে গেছে। আমি বলছি এটা হয়ে গেছে, মানে আমি যতটুকু একটা সংগঠনের মধ্যে আছি সেই সংগঠনের 1 নম্বরে আমি থাকতে চাই এবং আর লোকে আমি পরিচালিত করতে চাই। গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে কনসেপশন, সেই কনসেপশনে ওই গণতন্ত্রের যে ধারণা আমাদের সব থেকে কি বলে সংখ্যাগরিষ্ঠ জনের মত নেওয়া হবে, মতের পক্ষে কাজ করা হবে। এই যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে জায়গাটা, সেই জায়গাটা তো বন্ধ হয়ে গেছে। আমাদের যেমন ভারতীয় সংসদে গণতান্ত্রিক পদ্ধতিতে যা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইয়েতে। এই যে এর কারণটাই হচ্ছে আমরা সবাই যারা ক্ষমতায় থাকছি তারা আমার ক্ষমতাকে আমি জনগণের জন্য, ফর দ্য পিপল যে কথাটা গণতন্ত্র বলে, সে জায়গায় আমরা নেই। আমরা অব দ্য পিপল আছে। কোন অব দ্য পিপলের? যারা সম্পদশালী। আমাদের সরকার সেভাবে আমরা পরিচালিত করি। মানবিক দৃষ্টিভঙ্গি থাকলে যেহেতু সম্পদের ওই যে যেটা আমি বললাম যে আমাদের চাহিদাটা ধনতান্ত্রিক হবে না। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করব। আপনি মানবিক, ধরুন আপনি মানবিক গুণ রাখেন, ঠিক আছে, আপনি মানবিক গুণ রাখেন। এবার আমরা এতগুলো লোক আছি, আমরা ধরুন একটা পুরো ভারতবর্ষের নাগরিক, আর আপনি একটা অংশ যে কিনা পুরো দেশকে আপনি নিয়ন্ত্রিত করছেন। এমন অবস্থায় এবার আপনি আপনার আন্ডারে আপনি যত ধরনের সুখ সুবিধা আছে বন্টন করবেন। আপনার এটা মানবিক দায়িত্ব, কারণ আপনি মানবিক ব্যক্তি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি ইনার জন্য কি ব্যবস্থা করবেন, আমার জন্য কি ব্যবস্থা করবেন, ইনার জন্য কি ব্যবস্থা করবেন, ওনার জন্য কি ব্যবস্থা করবেন, বা বাকি সবার জন্য কি ব্যবস্থা করবেন, এই ব্যবস্থা করার আগে আপনার কি করা গুরুত্বপূর্ণ? মানে আপনি মানবিক দৃষ্টি থেকে সবাইকে কি সমানভাবে দেবেন, নাকি কিভাবে কি করবেন? প্রথম বিষয় হচ্ছে আমরা প্রকৃতির অধিকার হারানো মানুষ। আমাদের প্রকৃতিতে কোনো অধিকার নেই। মানে আমি বলতে চাইছি যে একটা পাখি, একটা শিয়াল, একটা ইঁদুর, যেভাবে যেখানে আমরা খাদ্য খাদক সম্পর্কে বাঁচি অন্যান্য প্রাণীরা, আমরা সেভাবে বাঁচতে পারছি না। আমরা খাদ্য খাদক সম্পর্কে সর্বভূক হিসাবে কিন্তু আবার স্বীকৃত। এটাকে যদি আমরা এভাবে দেখি যে না, আমি যাকে শোষণ করছি তাকেই আমি কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করছি, এইটা যদি আমি ঠিক করতে পারি, রিপেয়ার করতে পারি, তাহলে কিভাবে করতে পারি সেটা আমাদের ভাবতে হবে। সেটা আমি এইভাবে সলিউশন আমি দিতে পারি। খাদ্য খাদ্যের ব্যাপারটা ওটা না, মানে আপনার কাছে অর্থ রয়েছে, আপনার কাছে অর্থ নেই। আমার কাছে কোনো অর্থ নেই। আমি বলছি কেন নেই। আপনি ভারতবর্ষের বা একটা বলুন, আপনি ডিক্টেটরশিপ, মানে আপনি ওই জায়গায় আপনি রয়েছেন শাসনকর্তা হিসেবে। মানবিক দৃষ্টিতে আপনি মানুষের চাহিদাকে কন্ট্রোল করতে চাইছেন, বা তাকে মানবিক হয়ে তার চাহিদাকে একটা লেভেলে আনতে চাইছেন, তাই না?
অবশ্যই এটা সে কি করে আসবে? চাহিদা তার তার ভেতর থেকে চাহিদা আসে, এটা তো তার চেতনার এই যে আমাদের স্বভাব। চাহিদাটা হয়েছে, আমি বলছি ধনতান্ত্রিক চাহিদা। এই ধনতান্ত্রিক চাহিদা, আমি আমার চাহিদাকে কখনো আমি অন্যের সঙ্গে আমি কম্পেয়ার করে করবো না। আমি আমারটাই চাইছি। আমরা তো আলোচনা করলাম, আমি আমারটাই চাইছি, অন্য পেলো কি পেলো না আমার আমি কিছু বোঝা করছি। হ্যাঁ, তাহলে এইখানটায় আমার বিষয় হচ্ছে এখানটায় কিভাবে আমি গার্ড করতে পারি। যেমন আমাদের এখন এই চাল দেওয়া হচ্ছে, রেশনে চাল দেওয়া হচ্ছে, সবাইকে একই রকমের চাল দেওয়া হচ্ছে। এই যে একই রকমের চাল দেওয়া হচ্ছে, এই যে পাওনাটা, কেউ কিন্তু প্রতিবাদ করছে না আমিও চাল খাবো না, অমুক তমুক করবো না। কিন্তু এখানে যেটা হচ্ছে যে যারা মোটা চালটা খেতে পাচ্ছে না, তার ওই চালটা বিক্রি করে দিয়ে সে নিজে কিছু পয়সা পাচ্ছে, আর অন্যকে বিক্রি করে দিয়ে তার বিত্ত বাড়ানোর জায়গা তৈরি করে দিচ্ছে। গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করেছে, মানে অফ দ্য রেকর্ড। ফলে কি হলো, বৈষম্যটা থেকে গেল। মানবিক অর্থনীতিতে এই বৈষম্য আসার সম্ভাবনা কম। এই বদলাবো, আমরাই বদলাবো। আমরা মানে যারা ক্ষমতায় যাবে, ওই তো ক্ষমতায় যারা যাবে তারাই তো ক্ষমতায় গেছে। মানবিক লোকজনই তো ক্ষমতায় গেছে। মানবিক লোক যে ক্ষমতা এখনো যায়নি, সে পরীক্ষা হয়নি, এখন সে পরীক্ষা হয়নি। তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আজকে মানবিক, কাল সে অমানবিক হয়ে যাবে না? না, সেটা হতেই পারে, সেটা তো হতেই পারে। অনিশ্চয়তার জায়গা থেকে আপনি সমাজকে কিভাবে গড়ে তুলবেন? মানবিক লোক দেখুন, এইখানে লেট মি ফিনিশ। এইখানেই প্রশ্ন যে এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি, সেটা দেখুন এখানে বলা রয়েছে। এটা হচ্ছে যে আমাদের যে ব্যবস্থাটা, তার প্রশ্নোত্তরী। এটা মানে কি কি প্রশ্ন আসে, তার 100খানা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা অলরেডি আলোচনা করে সংবদ্ধ করা হয়েছে। যে প্রশ্নোত্তরে নতুন সামাজিক রাজনৈতিক অর্থ ব্যবস্থা, এখানে প্রথমেই যে একটা পয়েন্ট যিনি এই থিওরিটা দিয়েছেন, দার্শনিক প্রেমজিৎ শিরোহী, তার একটা কোটেশন আমি রেখেছি এখানে। এই কোটেশনটা বলছে যে মানুষকে সংশোধন করার প্রয়োজন নেই, ব্যবস্থা জনগণের সুবিধা অনুযায়ী হওয়া উচিত। মানুষের মধ্যে অটোমেটিক সে শুধরানো অবস্থাতেই আছে। কারণ আমরা দেখেছি একটা শিশু বড় হচ্ছে, তার মধ্যে কোনো রকম দোষ নেই। সেই সমস্ত দোষ সে বাইরের সাংস্কৃতিক জগৎ, অর্থনৈতিক জগৎ, পারিবারিক জগৎ থেকে আসছে, তার মধ্যে সেটাই প্রবেশ করছে। তাকে আমি যা শেখাবো সে সেটাই শিখবে। সে বড় হয়ে যা দেখবে আশপাশের পরিবেশ, সে সেখানেই গ্রহণ করবে এবং তার সুখ সুবিধা, তার লাভ লোকসান অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে। এটা দেখা গেছে অলরেডি, তাই না? এটাতে একজন আমাদের ইসে রয়েছে এনভায়রনমেন্ট এন্ড হেরিডিটি, এটার উপর নির্ভর করে একজন মানুষ। তাহলে তো বাইরের, আমি বলে দিচ্ছি, তাহলে তো বাইরের জগতেরই তো ম্যাক্সিমাম ভূমিকা রয়েছে এটা মানুষের ক্ষেত্রে। সে কেমন মানুষ হবে, তৈরি করতে গেলে তো রাজনীতি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাই তো বলছি যে নতুন সামাজিক রাজনৈতিক অর্থ ব্যবস্থা। তো এই বিষয়টা আমি, যেহেতু আজকে অনেকটা আলোচনা হয়েছে, এই নিয়ে আমরা আরো আলোচনা করব, আজকে শেষ নয়, ঠিক আছে? তো আমাদের বই পুস্তক আপনার কাছে রইল, এটাও পড়ুন। এটা একটা সমীক্ষার বিষয়। আমি তো আমার করতে কোনো আপত্তি নেই, এটা পুরোপুরি সমীক্ষার বিষয়। আমি যে কিছু করেছি তাই আমি বলবো না। আমার বক্তব্য, আমি এই যে আজকে ও যে প্রশ্নগুলো করলো, এই প্রশ্নগুলো করার কোনো লোক আমার কাছে নেই, এখনো পর্যন্ত নেই। আর এই বইগুলো যখন আমি লিখি, আমার 8খানা এই বিষয় নিয়ে 8খানা বই আমি এই বিষয়গুলো নিয়ে আমি যখন লিখি, আমার সমস্ত বইগুলোর উদ্দেশ্যই ছিল রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য করা। হ্যাঁ, 8খানা বইয়ের নাম হচ্ছে, সবগুলো এখন মনে করে বলতে পারবো কিনা জানি না। এটা থেকে আসে বইয়ের নাম,
সুরঞ্জন বাবুর আরেকটা বিষয়, নতুন বিষয় পাবেন যে মানুষের ইচ্ছে সীমিত, জীবন সীমিত, এটা তো আছে। হ্যাঁ, এটা তো আছে, ইচ্ছে সীমিত। আমি জাস্ট পয়েন্টগুলো বলছি যে কোথাও কোথাও আপনার সঙ্গে আমার আলোচনার বিষয়গুলো আছে, পয়েন্টগুলো আমারও পরিষ্কার হচ্ছে, আপনারও পরিষ্কার হচ্ছে, আমরা উভয়ই সমৃদ্ধ হবো এখান থেকে। ডিসিশনটা পরে আসে বা থার্ড পার্সন শুনে সে ডিসিশন দেবে, হ্যাঁ ওর মধ্যে আছে, এটা সংক্ষেপে আছে। যেমন আমি বলে দিচ্ছি যে যেখান থেকে আপনার ওখান থেকে প্রশ্নগুলো এসেছে, আর অর্থনীতির যে মূল বিষয়টা যেটা আমরা রয়েছে, যে বারবার এই কথাটা আসে, যে এটা উনি স্পষ্ট করে দিয়েছে যে যতক্ষণ না মানুষের যে চাহিদা, সে কখনো নেগেটিভ চাহিদা করে না, তার প্রয়োজনীয় চাহিদাই করে। হ্যাঁ, কিছুটা এখন বিজ্ঞাপন বাজার দিয়ে বিকৃত অর্থনৈতিক ব্যবস্থায় সে বিকৃত চাহিদা করছে, এটাও তো বাইরের অর্থনীতি চালিত করছে না, তাই না? কারণ সে বিকৃত করতে হবে, সেই জন্য অর্থনীতি। যে মূল কথাটা বলেছে যে এখানে যে যতক্ষণ না 100% লোকের চাহিদার অধিকার তার কাছে থাকবে, তার যে প্রয়োজন, তাই না? তো সে তো অপ্রয়োজনীয় কিছু সাংস্কৃতিক রাষ্ট্র ব্যবস্থাকে বুঝেই করবে, তাই না? যে আমার কি চাহিদা আছে না আছে। এ তো সে যদি সুরক্ষিত সমাজ পেয়ে যায়, সুরক্ষিত অর্থনৈতিক সুযোগ পেয়ে যায়, তাহলে সে তার প্রয়োজন চাহিদা করবে। এই চাহিদার অধিকার থাকা উচিত। এই চাহিদার অধিকার থাকলে পরেই সরকার বুঝতে পারবে যে আমাকে কতটুকু উৎপাদন করতে হবে, সেই অনুযায়ী উৎপাদন হবে। যদি শতভাগ লোক চাহিদা করতে পারে, শতভাগ উৎপাদন হবে, এবং এই উৎপাদনের প্রেক্ষিতেই তৈরি হবে কর্মসংস্থান, শতভাগ কর্মসংস্থান। এবার তারপরে এই শতভাগ কর্মসংস্থানের ভিত্তিতেই যে বস্তু পরিষেবা হবে, সেটাই শতভাগ লোককে সমৃদ্ধ করবে। তো এটা ঋতুর সাথে পরে, হ্যাঁ পরে নিয়ে নেবেন।